স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ছুটির বিরতিতে চলে গেছে ঈদের দিন, তাই 2 দিন পর পার হলেও সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদের আনন্দের বড় এক মাধ্যম সঙ্গীত। ঈদ সামনে রেখে সঙ্গীত পাড়ায় তারই প্রতিফলন। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন ঈদের সুর। কথা বলতে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার জয় শাহরিয়ার, আছেন সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা এবং সঙ্গীত শিল্পী ও সুরকার বেলাল খান। স্বাগত আপনাদের তিনজনকেই। ঈদে অবশ্যই অনেক ধরনের প্রস্তুতি আমাদের থাকে, জামা কাপড় কেনা থেকে শুরু করে অবশ্যই গান শোনা, নাটক দেখা, সিনেমা দেখা, সব কিছু। কিন্তু এই যে একটা বিরাট মানচিত্র, সেখানে সঙ্গীতের অবস্থানটা কি? আমরা কিন্তু শুধু ঈদ নিয়ে আলোচনা করলেও আসলে কথা জানতে চাই, যেহেতু নতুন প্রজন্ম এখন সঙ্গীতটাকে একটু ভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা করছে, সেই জায়গাটাও একটু জানতে চাই ঈদটাকে শুধুমাত্র উপলক্ষ করেই। জয়, যদি প্রথমে আপনার কাছেই আসি। আচ্ছা, আমরা যে জেনারেশনের আর্টিস্ট, আমরা আসলে আমি যেটা মনে করি, আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমরা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ট্রানজিশন পিরিয়ডের আর্টিস্ট। সিডি থেকে অনলাইনে যাচ্ছে যখন লাইভ শোজ আমরা ওপেন এয়ার কনসার্ট দেখে ইউজ ছিলাম, সেখান থেকে ক্যাফেতে চলে যাচ্ছে শোজ। তো এই ধরনের একটা সময়ে যেহেতু আমরা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি, আমাদের স্ট্রাগলটা অন্যরকম। আমরা ভালো দিকটা হচ্ছে আমরা অনেক নতুন নতুন সুযোগ সুবিধা পাচ্ছি, যেগুলো হয়তো আগে ছিল না। আবার অসুবিধা হচ্ছে একটা সেট ইন্ডাস্ট্রি যখন পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তখন অনেক চড়াই উৎসাহী থাকে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি আমার মনে হয় আমরা মোটামুটি কাছাকাছি আমাদের কি বলবো, যে ধরনের চেঞ্জটা আমরা চাচ্ছি বা যে ধরনের চেঞ্জ আসলে ইন্ডাস্ট্রির যেই কি বলবো খারাপ দিকগুলি ছিল বা যে পিছিয়ে পড়ার জায়গাগুলি ছিল, এবং ইন্ডাস্ট্রির ইন্ডিকেটরসগুলিও হয়তো চেঞ্জ হচ্ছে। যেহেতু আগে আমরা অ্যালবাম কতটুকু চললো, কয়টা অ্যালবাম রিলিজ হলো, সেটা দিয়ে একদম একটা জায়গা থেকে আমরা বুঝতে পারতাম যে কোনো একজন শিল্পী কি অবস্থায় আছে, দর্শকের সঙ্গে, শ্রোতার সঙ্গে তার অবস্থানটা কি। এখন কিন্তু ইন্ডিকেটরসগুলি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্যাফেতে যে পারফর্ম করছে তাকে হয়তো একই সঙ্গে অনেক হিট হচ্ছে, তার মানে আগেও অনলাইনে ব্যাপারটা আগেও ছিল, কিন্তু এখন সেটার সেই ভার্সেটাইল জনরায় থেকে যার যার মতন করে আমরা এখানে যারা আছে, স্পেশালি আমি বেলাল, আমরা ও তো এখন ছোট, সো প্রফেশন হিসেবে নেওয়ার জায়গাটা এখন আসেনি। আমরা প্রফেশনালিই কাজ করি, সো এটা আমাদের রুটি, আমরা এটা করে খাই। তো সেই জায়গা থেকে স্কোপটা অনেক বেড়েছে, ভাস্ট হয়েছে, কঠিন হয়েছে আগের চাইতে। আগের মতো লাখ লাখ ক্যাসেট প্রথম দিনে বুকিং থাকে না, সিডি বিক্রি হয় না। তো সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে উত্তরণের পথে আছি। আর সবকিছু মিলে যদি ঈদের কথাটা আসলো, আমাদের দেশে ঈদটা সবসময় অনেক বড় একটা অকেশন সব ক্ষেত্রে, সেটা আমি অডিও ইন্ডাস্ট্রি বলি অথবা আমাদের লাইভ শোজ এর কথা বলি, সবকিছুর ক্ষেত্রে ঈদটাকে আসলে ইগনোর করার কোনো জায়গা নেই, এটা সবসময় স্পেশাল। পূজা, এই যে ঈদটা স্পেশাল, শিল্পীদের কাছে স্পেশাল কেন? বিশেষ কি কি বাড়তি পাওয়া যায়? মানে আমরা যেমন জামা জুতা পাই, কিন্তু নিশ্চয়ই এর বাইরেও কিছু পাওয়া যায়। ঈদে বাড়তি পাওয়া যায় বলতে, ঈদে আমাদের যে অ্যালবাম আসছে বা অনলাইনে যেভাবেই করছি বা লাইভ শো করছি, ঈদের চাহিদাটা বেশি থাকে। মানুষ কে কোন চ্যানেলে গান করছে বা কার কার কি কি গান আসছে, এটা নিয়ে মানে এই জন্য ঈদকে কেন্দ্র করে আসলে গান করাটা বেশি হয়। মানে যেমন আমরা আগের থেকে জানতাম যে চলচ্চিত্রের একটা উদ্দেশ্যই থাকে, সেটা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও অনেক জায়গায়, যে ঈদ অথবা যে কোনো মানে ধর্মীয় বা ফেস্টিভ্যালগুলিকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আমাদের এখানে আসলে ঈদের সঙ্গে ইন্ডাস্ট্রির যে সম্পর্কটা এবং একেবারেই ইন্ডিভিজুয়াল আর্টিস্টের যে সম্পর্কটা, সেটা যদি আরেকটু ভালোভাবে আমাকে বুঝিয়ে বলা হয়, কারণ আমি তো গান করি না। সম্পর্কটা আসলে আমাদের বাংলাদেশে তো সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আসলে ঈদই, তাই না? তো এই কারণে ঈদকে কেন্দ্র করে কিন্তু বেশি আয়োজন হয় আসলে ইন্ডাস্ট্রিতে। তো এই কারণে যে অন্য যে অকেশনগুলো আছে, সেখান থেকে ঈদের আয়োজনটা বেশি থাকে। এই আয়োজনটা কি শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক, নাকি মিডিয়ার বাইরেও আয়োজন আছে? মিডিয়া কেন্দ্রিকও আছে, মিডিয়ার বাইরেও অনেকে ইন্ডিভিজুয়ালি করছে। আর এখন যেহেতু অনেকটা আমরা অনলাইন সাপোর্টও চলে আসছি, কেউ অনলাইনে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমরা গান ছাড়ছি, অনেকে কেউ সিঙ্গেল ছাড়ছি, তো মানে নিজেরাও করছি, মিডিয়া থেকেও হচ্ছে। প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। বেলাল, এই জায়গাটায় আপনার কাছে একটু জানতে চাইবো যে অনলাইনের ধারণাটা কিন্তু এখনো পর্যন্ত বলা যায় দর্শকদের মধ্যেও পুরোপুরি
স্ট্যাবলিশ না, established না, হ্যাঁ। এবং যারা গান করছে তাদের জন্য এটা যে একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক দেশেই কিন্তু এটা একটা অন্যতম প্রধান প্ল্যাটফর্ম, এবং বিশেষ করে যারা এটাকে রুটি রুজি হিসেবে নিতে চায় তাদের জন্য সেই জিনিসটা ওই সরাসরি দেখা যায় না, যেহেতু যে ক্যাসেটটা আপনি টাকা দিয়ে কিনছেন দেখা যায়, কিন্তু অনলাইনে এটা সরাসরি দেখা যায় না, ফলে এক ধরনের ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থেকে যায়। থাকে। সেই ধোঁয়াশাটা একটু ক্লিয়ার করা যায় কিনা আমাদের? এটা আসলে ক্লিয়ার হয়তো আরেকটু সময় লেগে যাবে। আমার বন্ধু জয়সারিয়ার যেটা বললো যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন আসলে একটা সেটেল জায়গায় এসে পৌঁছায়নি। এই নতুন নতুন অপশনসগুলো মানে দেখা দিচ্ছে, এগুলো সম্পর্কে ক্লিয়ার হইতে গেলে প্রকাশক মানে যারা প্রডিউসার তারা এবং আর্টিস্ট আমাদের ভেতর বেশ কিছু মানে অসঙ্গতি, কিছু বিষয় এখনো আসলে ক্লিয়ার না। এটা হয়তো বা আরেকটু সময় লেগে যাবে, কিন্তু সময়ের দাবি বলেন আর আমাদের প্রযুক্তির সুবিধা মানে একদম সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কারণেও হয়তো বা এই সময়ের এই জিনিসটা তৈরি হয়েছে যে সবাই সিঙ্গেলস এবং অনলাইন বেসড যে মানে মার্কেট ডিস্ট্রিবিউশনটা এইটা তৈরি হয়েছে এই কারণে হয়তো বা। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জয়, আপনার কাছে এই যে ডিস্ট্রিবিউশনটা একটা খুবই বলা যায় যে চ্যালেঞ্জিং, জটিল, এটা অনেক সময় হয়তো যে কোনো শিল্পীরাই কিন্তু সবসময় এটা মানে বলা যায় যে ধারাবাহিকভাবে আমাদের এই অঞ্চলের শিল্পীদের ক্ষেত্রে মার্কেটিংয়ে তারা সবসময় দুর্বলই থাকেন, এবং ধরে নেওয়া যায় যে আমাদের সময়ে এবং আমাদের পরেও হয়তো এই বাস্তবতাটাই থাকবে, কিন্তু সেইটাকে কাউন্টার করার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো যেটা করেছে যে মার্কেটিং এর সেট অফ পিপলরা কিন্তু তারা যুক্ত হয়ে গেছে, প্রত্যেকেরই একটা এজেন্ট থাকছে, সে একেবারেই মাথা ঘামায় না। হয়তো আমাদের জন্য ওই পর্যায়ে যাওয়া এখনো অনেকটা পথ বাকি, কিন্তু ওই রকম একটা ফরম্যাট আসলে দাঁড়ানোর মতো জায়গায় যাচ্ছে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, এবং ইন্টারন্যাশনালি যেভাবে কাজ হচ্ছে, আপনি যে কথা বলেন এটা সত্যি। আজ থেকে 30-40 বছর আগ থেকে বা ইভেন আজ থেকে 15-20 বছর আগেও যারা আমাদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি লিড করতেন যে শিল্পীরা, তাদের ক্ষেত্রে হয়তো এইভাবে একটা ম্যানেজার, এজেন্টস, অন্যান্য জিনিসগুলি ভাবনার চেয়ে ওনারা গানটা নিয়ে থাকতেই পছন্দ করতেন। তবে টু বি ফ্র্যাঙ্ক, এখন আমরা যারা কাজ করছি, আমরা যদি এই যুগে কাজ করছি এবং আমাদের মূল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনলাইন এবং এই বায়োগুলো যেগুলি ধরা যায় না কিন্তু আসলে মাধ্যম, ব্যাপারগুলিকে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কিন্তু আসলে এখন থ্রু এজেন্সিস, থ্রু এজেন্টস, অনেকে থ্রু ম্যানেজার, যেমন আমাদের ফেসবুক পেজ আলাদা একটা টিম চালায়। তারপর আমার শোজ দেখবার জন্য আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে কাজ করে। সো এই ব্যাপারগুলি এখন কিন্তু হচ্ছে, এবং এই ব্যাপারগুলিকে আসলে নিয়ে আসতেই হবে, আদারওয়াইজ আমরা আসলে যুগের যে চাহিদা সেটাকে মিট করতে পারবো না। আর এর বাইরে আরেকটা যেটা কথা বলি, আমরা যে প্রবলেমটা ফেস করছি, যেটা আমরা বলতাম এখন আর ওভাবে বলি না, আমরা এখন ইউজ টু হয়ে গেছি। 5 বছর আগে কিন্তু প্লিজ সিডি কেনেন প্রত্যেকটা শো শেষে বলতে বলতে আমরা খুব, এখন কিন্তু আমরা বলি আপনার লিগালি গান কিনেন। ভাষার ব্যবহারটা চেঞ্জ হয়েছে, কারণ আপনি তো সিডি বাজিয়ে গান যদি না শোনেন, আপনি কেন সিডি কিনবেন? এখন আমরা সিডি বাজিয়ে গান খুব কম মানুষ শুনি, আমরা ডিভাইসে গান শুনি। আমাদের এখনকার রিকোয়েস্টের জায়গাটা ওখানে গেছে, দুটো বিষয় আছে। একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি, আমার গান অ্যাভেলেবেল কিনা যে কোনো মাধ্যমে, যেখান দিয়ে মানুষ গান শুনবেন, সেটা আজ থেকে 3 বছর আগে বাংলাদেশের শিল্পীদের ছিল না। এবং এখনো কিন্তু যারা শ্রোতা তারা এই যে লিগালি শুনতে হবে, আমি যে ইললিগালি শুনছি সেই ধারণাটা অনেকের মধ্যে হয়তো আমি সেটাই বলছি। না, সেইটাও কিন্তু এক ধরনের মার্কেটিং দুটো এর জিনিস মধ্যে আনা দরকার। ধরেন একটা ব্যাপার হচ্ছে আগে অ্যাভেলেবেল হতে হবে। আইটিউনস তো আমরা গানই পাওয়া যেত না আগে। 2012-তে আমার একটা প্রজেক্ট আছে, দি ব্রাদারহুড প্রজেক্ট, সেটার থ্রুতে আমরা 25টা পোর্টালে গান রিলিজ করি। মাশরুম এন্টারটেইনমেন্ট, এটা বাংলাদেশি একজন এন্টারপ্রেনারে, ও আমেরিকায় থাকে, রুশো এবং আর্মিন, দুজন মিলে এটা শুরু করে। এখন এরকম 4টা অপশনস আছে আমাদের দেশে যারা বাংলাদেশের গান নিয়ে কাজ করছে। এখন 25টা পোর্টাল দিয়ে শুরু করেছিলাম আমরা 2013-র 21শে জানুয়ারি, আমার ডেটও মনে আছে। আজকে 2015 সালে এসে বাংলাদেশের, তখন ছিল আমার অ্যালবামটা প্রথম অ্যালবাম। আজকে বাংলাদেশের সব লিডিং কোম্পানির প্রায় সব অ্যালবাম ইন্টারন্যাশনালি 250 থেকে 500 পোর্টালে পাওয়া যাচ্ছে। ইট মিনস পৃথিবীর যে কোনো দেশ থেকে গানগুলি অ্যাভেলেবেল। এটা হচ্ছে একটা পার্ট, আমরা ওখানেই পিছিয়েছিলাম, সেটা এখন অ্যাভেল হচ্ছে। এখন আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে ওই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। আমি এটা বিশ্বাস করতে চাই না যে আমাদের যারা শ্রোতা, যারা আমার গান বা পূজার গান বা যার যা আলাদা আলাদা ফ্যান বেজ আছে,
তারা টাকা বাঁচানোর জন্য আমাদের গান কেনেন না, এটা আমি বিশ্বাস করতে চাই না। এবং সেই ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা গ্রো করা এবং যথাযথ কর্তৃপক্ষের সেই ব্যবস্থাটাও চালু করা দরকার। বিটিআরসি বলি, সরকার বলি, ইলিগাল সাইটসগুলি বন্ধ করার ক্ষেত্রে আমাদের সরকারের একটা গড়িমসি আছে, যেটা আগে পাইরেসি বন্ধের ক্ষেত্রে ছিল। পাইরেসি বন্ধের নিয়ম আছে, শাস্তি আছে, সবকিছু আছে, কিন্তু আপনি ফার্মগেট মোড়ে কোনো action দোকান নেই। পাবেন, আপনি এই ইস্টার্ন প্লাজার নিচে পাবেন। তো আমাদের আইন এবং আইনের প্রয়োগ এবং সরকার বা ওই মহলের কাছ থেকে সেই ধরনের একটা কি বলবো অ্যাটেনশন, যে গান বাজনাটা অবশ্যই একটা এন্টারটেইনমেন্ট, বাট ইটস এ বিগ ইন্ডাস্ট্রি। ওয়ার্ল্ড ওয়াইড মিউজিক ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি। সেইটাকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি যাতে প্রপার জায়গা থেকে প্রপার কনসেন্ট্রেশনটা দেওয়া হয়, তাহলে আসলে সম্ভব, এবং উই আর অন দ্য ওয়ে। না, এটা অবশ্যই যেহেতু এখান থেকে রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে সরাসরি, হ্যাঁ, ফলে আগে আগে তো সিডি থেকে সরকার কোনো রেভিনিউ সরাসরি পেত না, না ঠিক না? কিন্তু এখন তো আমি যদি মোবাইল থেকে ডাউনলোড করি তাহলে কিন্তু আমার ওই সিস্টেমের ভেতরেই কিন্তু আমি প্রত্যেক টাকা automatic চলে আসছে। ভ্যাট বাসে যাচ্ছে, দিয়ে হ্যাঁ। যাচ্ছে। ফলে সেখানে আমি সরকারকে বলতেই পারি যে এটি তোমার আয়ের জন্যই এইটা এগিয়ে আসা দরকার, বাড়তি হিসেবে আমাদের শিল্পীদের একটু উপকার হচ্ছে। উপকার হলো। Rather System এর than ভিতরে আগে থাকবে। ব্যাপারটা ছিল যে শিল্পীদের উপকারের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, পাইরেসি রোধ করতে হবে। আমরা হয়তো আমাদের ফ্রেজিংটা একটু চেঞ্জ করে দিতে পারি। পূজা, এই ঈদে গান শোনা হয়েছে এমনিতে? গান শোনা হয়েছে হ্যাঁ, কিনা নিজের গান ছাড়া অন্য কারো গান? এই দেশে আসলে আমি দেশের বাইরে ছিলাম, আমি কাতারে ছিলাম, আসছি কালকে রাতে। আচ্ছা, তাহলে আসলে। বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত ছিলাম না দেশে। শোনা হয়নি। হাবিবিদের গান শুনে আসছে। হ্যাঁ আসলে আচ্ছা বেলাল, ঈদের গান নিয়ে আলাদা কোনো প্রস্তুতি কি থাকে শিল্পীদের, যে আগামী ঈদে এই একটা অ্যালবাম বের হবে অথবা একটা বিশেষ গান এটা এটা যাবে? আমাদের নট অনলি আমাদের সিঙ্গারদের না, আমার মনে হয় অডিও কোম্পানির মালিকদেরও মিউজিক নিয়ে যারা কাজ করেন সবারই ঈদ কেন্দ্রিক একটা প্রস্তুতি থাকে। ওরা সারা বছরই প্ল্যান করে যে ঈদকে টার্গেট রেখে ওদের বেস্ট আইটেমটা মার্কেটে আনবে। তো ওদের যে সবচেয়ে ভ্যালুয়েবল যে প্ল্যান, সেটাই আমার মনে হয় ঈদকে ঘিরেই থাকে। আমাদের পার্সোনালি আমাদের নিজেদেরও থাকে যে আমরা যখন 2-1.5 বছর 3 বছর পর একটা সোলো অ্যালবাম করব, ফার্স্ট টার্গেট থাকে রোজার ঈদ, অথবা মানে একটা ঈদ, একটা বড় ফেস্টিভ থাকে। আসলে আমাদের এই দুইটা ঈদ এবং বৈশাখ ছাড়া বৈশাখ, তিনটা মূল আর আমার মনে হয় না আমাদের দেশে এর চেয়ে বড় কোনো আয়োজন থাকে। নট অনলি মিউজিক, ফ্যাশন হাউস বলেন, সবকিছুর ভেতরেই একটা মানে প্রতিযোগিতা থাকে যে ঈদকে ঘিরে আমাদের থাকে। আমাদেরও অলমোস্ট সেম। এটা অবশ্য মানে এটা একদিক থেকে হয়তো ভালো যে কম্পিটিশন তো তখন বেশি থাকে, মানুষের চাহিদা বেশি থাকে। আবার আরেকটা যেটা বলা যায় দুর্বলতা, যে আমাদের কিন্তু এই কয়েকটা জায়গা ছাড়া, কয়েকটা নির্ধারিত সময় ছাড়া কোথাও নতুন অ্যালবাম মুক্তি পেল কিনা সে বিষয়গুলি আমরা মিডিয়াতেও খুব কম দেখি, হয়তো আসেও কম। মানে যেটা থাকে না যে ডাল পিরিয়ডটাকেও কেউ বেছে নিয়ে যাচ্ছে, ঠিক আছে এই সময়টা একদম মিউজিক ফাঁকা নিয়ে মাঠে কোনো বসে। আলোচনা নাই, এই সময় একটু তবে আমরা ডেজ আর চেঞ্জিং একটা দিক দিয়ে, যেটা বললাম যে 3টা অকেশন, তো অকেশন কিন্তু বেড়েছে পরে। নিউ ইয়ার একটা অকেশন হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে একটা অকেশন হয়েছে। তো 12 মাসে 5টা অকেশন, একদম কম না। আর এখন আসলে ডিস্ট্রিবিউশন বা মিউজিকটা এমন ভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, আজ থেকে 5 বছর পর আসলে এই যে অকেশন বেসড রিলিজ এবং অন্যান্য যে বিষয়টা আছে, কমতে কমতে অনেক কমে যাবে, এটা আমার ধারণা। যেহেতু আমি গানও করছি, প্রডিউসও করছি। কারণ যেটা আপনি বললেন যে মিডিয়ার একটা ফোকাস থাকে ঈদে, সেই জন্য হয়তো ঈদে স্পেশাল নিউজ হয়, স্পেশাল প্রোগ্রাম হয়। সবাই হয়তো চাইতাম যাতে আমার অ্যালবামটা ওই নিউজ বা ওই প্রোগ্রামগুলির মাঝে যাতে অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছায়। এখন যেহেতু আমাদের যারা ক্লায়েন্ট যদি বলি, আমাদের শ্রোতাদের কাছে পৌঁছানোর মাধ্যম আসলে শুধুমাত্র আর টেলিভিশন বা পত্রিকা না, ইন আ সেন্স ইয়াং জেনারেশনের কাছে পৌঁছানোর মূল মাধ্যম আসলে সোশ্যাল মিডিয়া। সেটা তো আসলে কোনো অকেশনের প্রতিদিন খোলা, বরং ফেসবুকে আপনার কি বলে ট্রাফিক ঈদের সময় কম থাকে। আমরা একটা বিরতির পর ফিরে আসবো এই জায়গাটা, সোশ্যাল মিডিয়া এবং শিল্পীরা নিজেরাই যে তার শ্রোতার সঙ্গে সরাসরি একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে, এইটার সুবিধা অসুবিধা এবং অপরচুনিটিসগুলি নিয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। পূজা, এই যে টেকনোলজির ব্যবহারটা হচ্ছে, সঙ্গীতে তো টেকনোলজির ব্যবহার আসলে অনেক পুরনো, কিন্তু ডিস্ট্রিবিউশনে টেকনোলজির ব্যবহারটা আমাদের জন্য অনেক নতুন। সেটি আপনাদের জন্য কোনো বাড়তি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়? বাড়তি চ্যালেঞ্জ, এটা আমি বলবো সুবিধাটাই বেশি সোশ্যাল মিডিয়ার, কারণ আমি সরাসরি কানেক্ট হতে পারছি আমার শ্রোতাদের সাথে, এবং একটা পোস্টে দেখা গেছে সবাই দেখছে, অনেকগুলো মাধ্যমের সাথে একসাথে আমি কানেক্ট হতে পারছি। আর অসুবিধাটা হচ্ছে যে যখন মানে অনেক ফেক আইডিও থাকে কিন্তু সোশ্যালে, যেটা বিভ্রান্তি করছে আমাকে নিয়ে, এটা একটা বিভ্রান্তিটা কেমন? একটা কি এরকম যে ধরেন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এখন একটা মানে ক্রিয়েটিভ ওয়ার্কে একটা বিষয় হচ্ছে যে ক্রিটিক, আপনি একদম ইনস্ট্যান্ট ক্রিটিসিজম পাচ্ছেন। সেটা যদি পজিটিভ হয় তাহলে তো নাথিং লাইক, কিন্তু আবার যদি সেটা খুব নেগেটিভ হয়, যদি যথাযথ না হয়, তাহলে এটা অনেক সময় ডিমোরালাইজিং হতে পারে, এবং সেটার কিন্তু একটা স্পাইরাল ইফেক্ট থাকতে পারে। এই ধরনের কোনো ঝামেলা কখনো কেউ আপনারা করেছেন কিনা? আমাদের এখানে যেটা হয় আসলে, মানে যদি আমি অনলাইনটাকে ধরি, সোশ্যাল মিডিয়াতে এক ধরনের কমিউনিকেশনের জায়গা সোশ্যাল ওয়ার্কের জন্য। সেক্ষেত্রে সুবিধা যেমন আছে, অসুবিধার ক্ষেত্রে এটা সব ভালো, মানে সবকিছুরই ভালো দিক খারাপ দিক থাকে। যেমন ও যেটা যে আমার খুব রিসেন্টলি, আমার লাস্ট মান্থে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তো এটা খুবই কি বলবো, এম্বারাসিং। প্রীতম ভাই এলটার কাছে টাকা চেয়েছে আমার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তো পরে যেটা, যেহেতু আমার একটা ভেরিফাইড পেজ ছিল, সো আমি উইদিন হাফ অ্যান আওয়ার সেটা বন্ধ করতে পেরেছি। 24 ঘন্টা পর একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে রিকভার করতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যারা শিল্পী আছেন সবারই সচেতন থাকাটা উচিত। একটু ওই যে সিকিউরিটি মেনটেন করার ব্যাপার, সেটা মেনটেন করা, প্লাস ফর্মালি যে একটু পেজটা যদি ভেরিফাইড হয় বা ভাইবার চ্যাটটা পাবলিক সেটাও যদি ভেরিফাইড হয়, এটা করে নিলে ভালো, ওই রিস্ক ফ্যাক্টরটা থাকে না। আর আপনি ডিস্ট্রিবিউশনের কথা যেটা বলছেন, অনলাইনে বেচা বিক্রির কথা যদি বলি, গান, এই ক্ষেত্রে বাংলাদেশের মতো একটা দেশে যখন আমরা গান করছি, বিক্রি করছি, আমরা অবশ্যই উন্নত দেশের চেয়ে পিছিয়ে আছি। কোন ক্ষেত্রে আমাদের যারা ক্লায়েন্ট, ধরেন ইউএসএ তে হয়তো 80% মানুষই ওরকম মোবাইল ইউজ করে এবং তারা ক্রেডিট কার্ডে অনলাইনে কিনে ইউজ টু। আমাদের সেই প্র্যাকটিসটা নাই। আমরা কিন্তু, আমি এরকমও অনেকে দেখেছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা ওই যে কার্ডের পিনটা দিয়ে যে কিনবে, তারা সিকিউর ফিল করে না যে সে যে তার পাসওয়ার্ডটা দিবে ক্রেডিট কার্ডের টু বাই সামথিং অনলাইনে, একটা ভয় কাজ করে, আমি দিচ্ছি পাসওয়ার্ড, এটা কি আদৌ সিকিউরড কিনা, হ্যাঁ, তো এই যে আমার এটা হ্যাকড হয়ে যাবে, হ্যাক হবে কিনা ক্রেডিট কার্ডটা। তো এই যে প্র্যাকটিসটা, কারণ আমরা তো অনলাইনে কেনা বেচা করে ইউজ টু না, এটা শুরুই হয়েছে 5-7 বছর ধরে, আর গানের ক্ষেত্রে এটা আরো কম সময় ধরে। তো এই ক্ষেত্রে আমাদের ওই সময়টা দিতেই হবে, সেই সময় পর্যন্ত যতক্ষণ না আমাদের যারা ভোক্তা বাংলাদেশে অনলাইনে এসে কেনার প্র্যাকটিসটা হবে বা ওই ট্রাস্টওয়ার্দিনেসটা গ্রো করবে, ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পিছিয়ে আছি উন্নত বিশ্বের চাইতে, এটা আমাদের মেনে নিতেই হবে। আচ্ছা বেলাল, এই ক্ষেত্রে ধরেন কোয়ালিটি কি খুব একটা কম্প্রোমাইজ করতে হয়? যে যখন আমি ফিজিক্যালি একটা ক্যাসেট আনতাম অথবা একটা সিডি আনতাম, সেই জিনিসটা যখন আমি ধরেন আইটিউন থেকে নিচ্ছি, তখন কি কোয়ালিটিতে কোনো পার্থক্য হয়? আপনাদের কানে কি মনে হয়? প্রপার সাইট থেকে হয়তো বা নিলে কতটুকু কোয়ালিটি ডাউন হয়, এটা আসলে এটা 3 রকম আছে। আমি বলি, সিডিতে যে সাউন্ডটা পাবে, এই সাউন্ডটা কখনোই অনলাইন থেকে যে কেনা হয় সেখানে পাবে না। আবার টু বি ফ্র্যাঙ্ক, এটা এখন ডিপেন্ডস অন দি পোর্টাল। যেমন আইটিউনসে ওরা আলাদা করে ওদের মতন করে একটা ফরম্যাট আছে, সো সেখানে নামানো গানের যে কোয়ালিটি ইজ বেটার দেন আদার পোর্টালস কম্পারেটিভলি। তো এটা ভ্যারি করে। এটা যারা লিসেনার আছে রেগুলার, তাদের কিন্তু এটা অনেকের ক্ষেত্রে একটা কমফোর্ট জোন থাকে। কেউ স্পটিফাইতে গান শুনতে কমফোর্ট ফিল করে, কেউ আইটিউনস থেকে নামতে কমফোর্ট ফিল করে, আবার কেউ একদম আইওএস পছন্দই করে না, একদম কি বলবো। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এখন লিগ্যাল সাইটের চেয়ে ইলিগ্যাল সাইট এত বেশি অ্যাভেলেবল, ওই লিগ্যাল সাইট পর্যন্ত সাধারণ লিসেনাররা যাচ্ছে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, ইলিগ্যাল সাইটে যে গানগুলি পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি লিগ্যাল সাইটের গানের কোয়ালিটির চেয়ে অনেক কম, কারণ ওগুলি তো রিপ করা অটোমেটিক্যালি। আপনার যতবার ফটোকপি করবেন ঝাপসা হবে, এখন সেম জিনিস, ওটা ঝাপসাতরও ভার্সন হচ্ছে আপনার ইয়েতে পাওয়া যায় ইলিগ্যাল সাইটে। লিগ্যাল সাইটে তো গানটা আমি নিজে দিচ্ছি, আমার যে মেশিনে গান ফাইনাল আউটপুট দিচ্ছি মাস্টার, সিডিতে যে আউটপুট যাচ্ছে সেই মাস্টারটাই আমি আমার অনলাইন ডিস্ট্রিবিউটরকে দিচ্ছি। সেক্ষেত্রে তো ওয়েভ পাচ্ছে না, MP3 পাচ্ছে, কিন্তু MP3টা
হাই কোয়ালিটি, High একটা quality থাকে। Proper resolution maintain করে upload 15 MB হয়, যেটা আমরা অনলাইনে লিগালি দিই। ইলিগাল সাইট থেকে গান নামালে দেখবেন 3 থেকে 4 MB হয়। খুব সিম্পল, আপনি চাপলে জিনিসটা খারাপ হবেই। পূজা, একটু অন্য একটা প্রসঙ্গে আসতে চাই, যে ডিস্ট্রিবিউশনের না, ধরেন গ্রুমিং আপের ক্ষেত্রে আমাদের এখানে শিল্পীদের বেড়ে ওঠা এবং একই সঙ্গে যেমন আপনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছেন, তাই না, যে একটা প্রতিযোগিতা চ্যানেল, এই ধরনের প্রতিযোগিতাগুলি কতটুকু কন্ট্রিবিউট করছে নতুন শিল্পীদের তুলে আনার ক্ষেত্রে? কতটুকু কন্ট্রিবিউট করছে, একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, কিন্তু যখন এখান থেকে আর্টিস্টরা বের হচ্ছে প্রত্যেক বছর, পরে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় নিজেদেরকেই মানে কোনো ফলো আপ নাই বলতে হ্যাঁ, চাচ্ছেন? পরে দিয়ে সেই ফলো আপটা থাকছে না। ফার্স্টে একটা প্ল্যাটফর্ম তারা দিচ্ছে, বাট পরে যে মানে একটা থাকে যে আমি অ্যালবাম বের করে দিব বা এই করব, ওই জিনিসগুলো পরে আর মেনটেন করা হচ্ছে না। তো যারা নিজেরাই মানে কাজ করছে তারাই আসলে মানে আছে এখনো, আর বাকি সবাই কিন্তু হারিয়ে যাচ্ছে। মানে আমি যদি বুঝতে পারি যে এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে আছে, কিন্তু এইটা ঠিক স্ট্রাকচারড কোনো ওরকম ব্যবস্থা হচ্ছে না। নেই। কিন্তু স্ট্রাকচার ব্যবস্থা হলে কি মনে হয় যে শিল্পীর সংখ্যা বা কোয়ালিটি শিল্পীর সংখ্যা আরো বাড়ানো সম্ভব? এটা এখন ডিপেন্ড করে কিরকম হচ্ছে। এখন ওরা যদি ওরকম স্ট্রাকচার ভালোভাবে যায়, ওইভাবে বেছে বেছে নিয়ে আসে এবং বেছে বেছে কয়েকজনেরই কাজ করে, অবভিয়াসলি ওখানে ভালো কিছু পাওয়া সম্ভব। কিন্তু এখনো তো ওরকম হয়নি, কারণ ওরা প্ল্যাটফর্ম দিয়ে এরপরে কিন্তু আর কোনো খোঁজ নিচ্ছে না কারো। কিন্তু ধরেন যখন প্রতিযোগিতার মধ্যে থাকছে তখনকার গ্রুমিংটা কি কাজে আসে? মনে হয় যে একজন প্রতিযোগী প্রথম যখন প্রতিযোগিতাটা যাচ্ছে, যেহেতু এখানে একটা গ্রুমিং সিস্টেম আছে, আমরা যতটুকু দেখি সবগুলি প্রতিযোগিতাতেই, সেটার থেকে নিশ্চয়ই এক ধরনের মানে মান উন্নয়নের দিক থাকে। অবশ্যই। সেটা যখন হ্যাঁ, শেষ ওটা তো হয়ে যায়, থাকে, পরের হ্যাঁ। স্টেজে যাওয়ার জন্য আর কোনো তখন আর কিছু থাকে না। কিছু থাকে না। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে যদি পরের স্টেপটা নেয়ার জন্য কারা উপযুক্ত, ওই প্রতিষ্ঠান নাকি যারা অডিও মার্কেট মানে ইন্ডাস্ট্রিতে যারা আছে ইন্ডাস্ট্রির অডিও সেক্টরে যাচ্ছে তাদেরও বিশেষ, আর যারা নিয়ে আসছে তাদের ইয়েটা তো বেশি না, রেসপন্সিবিলিটি যে আমাদের আন্ডারে তারা ছিল, তারা কোথায় যাচ্ছে, এটা মানে তাদের ইয়েটাও তো বেশি। মানে মেবি পুরস্কারের প্যাকেজের মধ্যে এটা ইনবিল্ড থাকলে পরে হয়তো Better এক হতো। ধরনের বেটার হয় এরকম না। হয়, আমাদের কিছু কিন্তু ক্ষেত্রে হয়। কন্ট্রাক্টই ছিল যে এরকম 1 বছর বা 2 বছর ওদেরকে আমরা গ্রুমিং করব বা এই অ্যালবাম করব, কিন্তু যখনই কম্পিটিশনটা শেষ হলো তারপর কিন্তু এটা তারা মানে মেনটেন করে নাই। ওটা যদি মেনটেন করতো তাহলে আরো মানে ডেভেলপ হতো বেলাল, জিনিসটা। আপনি সিনেমাতেও গান করেছেন, এটা একটা সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানে এখনো অবশ্যই, কিন্তু এখন আর হয়তো প্রধানতম আমি মনে করি না, কিন্তু সিনেমাতে একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে আপনি কিন্তু সিনেমায় যে একটা ভালো হিট গান দিতে পারে তার জন্য কিন্তু অলরেডি মঞ্চটা তৈরি হয়ে যায়। সেই জায়গাটা আসলে এখন কতটুকু তৈরি আছে গায়কদের জন্য, বা কোন ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? আমার শুরুটা ছিল 2011-12 এই সময়টাতে। আমারও কিন্তু লাকিলি সিনেমার গান দিয়েই পথ চলা শুরু। আমার ফার্স্ট গাওয়া গান ছিল পাগল তোর জন্য, আমার আর ন্যান্সির ডুয়েট ট্র্যাক ছিল। ওই গানটি সিনেমার গান হওয়ার সুবাদে হয়তো বা আমার জন্য বেশ কিছু রাস্তা একদম মানে ইজি ছিল। আর আমার কাছে মনে হয় যে সিনেমার গান করলে আসলে সিনেমার গানের জন্য অনেক জেনেই আসলে সিনেমার গানের ভয়েসটা দিতে হয়। সেই ক্ষেত্রে সিনেমার গানের জন্য এখনো আপনি, যদিও আমাদের দেশের সিনেমার বাজারটা একটু মানে এখন একটু সংকুচিত, তারপরেও আমার কাছে মনে হয় যে সিনেমার গান করলে আর্টিস্টের জন্য অনেক বড় একটা একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। সিনেমা সবসময় মানে সব দেশেই এটা একটা ইন্টারেস্টিং মানে এবং এখানে গায়কদের জন্য আলটিমেটলি আমরা যেটা বলছিলাম, এখানে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যেই আছি। তা তো অবশ্যই আমরা ঠিক বলছেন। সব দিক থেকে সেটাই। ট্রানজিশনের মধ্যে আছি। এটা শুধুমাত্র সঙ্গীত বা শিল্পকলার অন্য শাখাগুলিতেই যে না, তা সেই রকম না, আসলে নানান ক্ষেত্রে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর এসে একটু জানতে চাই যে আসলে তরুণদের জন্য
মার্কেটটা কতটুকু চ্যালেঞ্জিং, এবং সেই ক্ষেত্রে মার্কেটে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আপনি যখন একটা আলাদা করে বলবেন যে আমি তরুণ, তখন আপনার চিন্তা ভিন্ন হবে। অবশ্যই সেইটাও একটা চ্যালেঞ্জ যে এই চিন্তাটাকে কিভাবে অ্যাডজাস্ট করে নিয়ে যাওয়া। সেই জায়গাগুলি, সেই প্রতিকূলতাগুলি আপনাদের তিনজনের কাছ থেকেই জানতে চাইব। আজকের বাংলাদেশে যাচ্ছে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জয়শাহরিয়ার, এই যদি একদম আপনাদের প্রজন্মটাকে আমরা ধরি, যে একটা নতুন প্রজন্ম গানের একটা নতুন ফিল্ড তৈরি করার চেষ্টা করছে, সেইখানে চ্যালেঞ্জগুলি কি কি, এবং আসলেই কি নতুন, মানে আমরা অনেক সময় শুনি এটা যে ভিন্নতা আসছে, একটা নতুন ওয়েভ আসছে। এই ওয়েভটা আসলে কতটুকু শক্তিশালী মনে করেন, এবং সেই শক্তিটা টের পাওয়া যাবে কিভাবে? আমাদের ওয়েভটা অনেক শক্তিশালী, এটা আমি বিশ্বাস করি, এবং সেই শক্তিশালী ওয়েভটা এই সব অবস্ট্রাকলকে ভেঙে চুরে দিয়ে সফল হবে, এই স্বপ্নটাই আমি দেখি। আর যদি বলেন কি কি আমাদের অবস্ট্রাকলস, আমাদের আসলে মূল চ্যালেঞ্জটা হচ্ছে বেসিক্যালি এই যে নতুন নতুন বিষয়গুলি স্ট্যাবলিশ করা, এবং এই জিনিসগুলি স্ট্যাবলিশ হলেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে যাবে এবং এগিয়ে যাবে। এবং আমাদের মানে প্রফেশনালিজমটা, মানে আমাদের দেশের সোশিও কালচারাল যে কনটেক্সট, তাতে গান করাটা বা গান বাজনা বা নাটক সিনেমা করা, এটা যে প্রফেশনালি করার একটা জায়গা, এবং এখানে যারা কাজ করে তার সারাউন্ডিংস যারা আছেন, টোটাল বিষয়টাকে ওই প্রফেশনালিজমের মধ্য দিয়ে ঠিকমতো নিয়ে যেতে পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা হলে, কারণ 16 কোটি মানুষের বাজার আছে, বাইরের আমাদের দেশের প্রচুর বাঙালি আছে প্রবাসী, তো সেটা একটা বিশাল বাজার। তো আমি যদি ওই চাহিদা যোগান বাজার ওই সব বিষয়ে যাই, সেক্ষেত্রে ইটস আ কোয়াইট বিগ মার্কেট, এবং মিউজিক ইজ অলওয়েজ এ ভেরি বিগ মার্কেট যে কোনো ইকোনমিতে। সেই জায়গা থেকে পটেনশিয়াল তো আছেই। তা আমার কাছে কেন জানি মনে হয় কাজ করতে গিয়ে, যেহেতু আমি শিল্পী হিসেবে কাজ শুরু করেছি, একটা সময় কোম্পানিদের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে নিজে কোম্পানি করেছি, এবং গত 2 বছর ধরে অ্যাজ এ প্রডিউসারও কাজ করছি, আর্টিস্ট হিসেবে কাজ করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের যা যা করা দরকার এবং যা যা করণীয়, সেগুলি ঠিকমতো করে অফিসের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা হচ্ছে একটা প্রফেশনাল স্ট্রাকচার ক্রিয়েট করা ফর মিউজিশিয়ানস, ফর আর্টিস্ট টু ডু দেয়ার ওয়ার্ক ইন দ্য রাইট ওয়ে। পূজা, পেশা হিসেবে সঙ্গীতকে কি বেছে নেওয়ার সুযোগ আছে, না ইতিমধ্যেই নিয়েছে? পেশা হিসেবে সুযোগ আছে, হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি আই থিঙ্ক আমাদের মধ্যে। কারণ আগে মিডিয়াটা ছোট ছিল, টিভি মানে চ্যানেলের সংখ্যা কম ছিল, এখন কিন্তু অনেক বেশি, মানে ছড়িয়ে ছিটে রয়েছে সব কিছু। তো এটা একটু চ্যালেঞ্জ আমাদের জন্য, বাট প্রপার ওয়েতে থাকলে অবভিয়াসলি এটা পেশা হিসেবে নেওয়া সম্ভব। কিন্তু চ্যালেঞ্জটা বেশি কেন? যত মিডিয়া হবে তত তো অপরচুনিটি বাড়বে, ফলে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে এটা ভাগ একটা, হয়ে যাচ্ছে না, যেমন মানুষ কোন চ্যানেল থেকে কোন চ্যানেলে যাচ্ছে, এটা তো কিন্তু একটা কথা। সব চ্যানেলেরই তো কন্টেন্ট ডেভেলপ করার চ্যালেঞ্জ আছে, তাই না? হ্যাঁ, তাকে আছে। তো কন্টেন্ট ডেভেলপ করতে হচ্ছে। যেমন আমি যদি কাজ করি, আমার সব চ্যানেলই ভালো, মানে ওইভাবে সমান তালে কাজ করতে হবে। যেমন 1-2টা চ্যানেলে করলে কিন্তু মানুষের রিটা আমি পাচ্ছি না। আগে যেমন তাই না? বিটিভিতে মাসে যেমন শেষে আগে খালি ম্যাগাজিন বিটিভিতেই অনুষ্ঠান দেখতো দেখাতো, মানুষ। সেই ম্যাগাজিন অনুষ্ঠানের লাস্টে একটা ব্যান্ডের গান থাকতো, ওই ব্যান্ডের গানটা সহ অ্যালবামটা ওই মাসের শেষে বেরোতো, প্রথম দিনে 2 লাখ অর্ডার থাকতো। এখন আমার একটা গান যদি 25 বার 10 চ্যানেলেও যায়, আমি কনফার্ম না আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছেছে। হ্যাঁ, মানে অডিয়েন্স ওই অর্থে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেছে, সেটা কিছুটা আবার ভাগ হয়েছে। ওই যে, যেহেতু তখন ওইটাই কিন্তু আয়ের একমাত্র উৎস ছিল, একমাত্র উৎস এখন আর আপনার ওই একটি মাত্র উৎস এখন আয়ের নেই। উৎসও বেড়েছে। এখন যদি ফুল টাইম মিউজিক হিসেবে যদি কেউ কাজ করতে চায় যে আমি মিউজিক করে খাবো, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশ, আমার কাছে মনে হয় যে বেশ একটু ঝুঁকি নিয়ে তাকে সামনে আগাইতে হবে। যেমন জয় কিন্তু হয়তোবা ও রেকর্ড লেভেল করতো না, যদি যদি আমি শিল্পী হিসেবে টাকাটা ঠিক মতো পেতাম। হিসেবে প্রপার সম্মানটাও পাইতো, নিশ্চয়ই ওই ঝুঁকি ঝামেলা যাইতে চাইতো না। এটা ওকে বেছে নিতে হয়েছে। আর আপনি যে বললেন যে তরুণরা যে চ্যালেঞ্জ, আসলেই সব চ্যালেঞ্জই তরুণ বয়সেই সবাই নিয়েছে, আমরাও এখনো নিচ্ছি, প্রতিনিয়ত নিচ্ছি, হয়তো ইন ফিউচারে নেব। না, তরুণদেরকে তো অবশ্যই চ্যালেঞ্জ দিতে নিতে হবে। হয়, তা না হলে তো আসলে একটা স্ট্যাটিক অবস্থার মধ্যে থেকে যেতে হবে। right. কারণ আমরা যদি সেই মানে এটা তো স্বাভাবিক যে সঙ্গীত সবসময় একটা ওয়েভের মতো, নানান রকমের চেঞ্জ আসতেছে। আমাদের যখন ধরেন 80-র দশকে যেইভাবে ব্যান্ড সঙ্গীত
এসেছে। 90-এর দশক। তার আগের দশকের লোকেরা হয়তো এটা চিন্তাই করে নাই, যে তখন মনে করেছে ওই মানে আধুনিক গানই বোধহয় শেষ। এখন আমরা হয়তো ব্র্যান্ড সঙ্গীত থেকে আবার একটু ভিন্ন ধারায় যাওয়ার শুরু করছি। ধরেন অনেক বেশি যদি আমরা 30, 40, 50-এর দশকে দেখি, তাহলে সেই গানের লিরিক অনেক স্ট্রং ছিল। মাঝখানে আমার কোনো গবেষণা থেকে বলছি না, আবার এখন কিন্তু লিরিকের দিকে অনেক কনসেন্ট্রেশন, মানে গুরুত্ব অনেক বেড়েছে। গানের কথা কিরকম হচ্ছে, এটা শুধু বাংলা গান না, সব দেশের সব জায়গায় কিন্তু এই একই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। So, এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই আছে, যে এমনকি ধরেন যে মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রেও চ্যালেঞ্জ অনেক চলে এসেছে। একটা সময় কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে কত বেশি যন্ত্র ব্যবহার করা যাবে সেই দিকে একটা ঝোঁক ছিল। এখন কিন্তু যন্ত্র কম ব্যবহার কত করেও কম মানুষ ব্যবহার এখন করে, এখন তো আসলে আমরা একটা পৃথিবীতে থাকি। আগে মনে আছে রেইনবোতে অনেক কষ্ট করে ব্যান্ডের, ইংলিশ ব্যান্ডের স্করপিয়ন্সের গান বা যে কোনো সেটা পিঙ্ক ফ্লয়েড হোক, জর্জ হ্যারিসন হোক বা এরিক ক্ল্যাপটন হোক কিংবা যার গানই হোক, অনেক কষ্ট করে কালেক্ট করতে হতো। এবং তখন ব্যাপারটা তো ওপেন ছিল না। এখন ইটস ওপেন। আমি কিন্তু একই সাথে এবং কবির ভাই সেই অনেক লম্বা লিস্ট, হ্যাঁ। কিন্তু 4 মাস পরে সেটাই। So আপনার ultimately এটা দুই মাস collection-টা পর পাইতে আমার 4 মাস কিন্তু সময়। এখন তো আলটিমেটলি ইটস ওপেন। একই সাথে এটার অনেক সুবিধা আছে, আবার ওই যে কম্পিটিশনটা বেশি। তো আলটিমেটলি আমি যেহেতু এই যুগের ছেলে, আমাকে এই কম্পিটিশনটা মেনে নিতেই হবে এবং উই আর রেডি টু কম্পিট উইথ দেম। আমরা একটা বিরতিতে যাব। যাওয়ার পরে এই যে প্রতিযোগিতা আমাদের সামনে আছে, সেইটা কিভাবে আমরা অতিক্রম করব, সেটার পরিকল্পনাটা আপনাদের কাছে কি আছে, সেটা বিদায়ের আগে জেনে নিতে চাই। আজকের বাংলাদেশে যাচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। হেলাল, আপনার কাছ থেকেই শুরু করি, যে আমরা জানি যে একটা অবশ্যই চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে সঙ্গীতকে, এবং নতুন প্রজন্মকে একটা বাড়তি চ্যালেঞ্জ নিতে হচ্ছে। সেই চ্যালেঞ্জটা যাতে মানে ওভারকাম করা যায়, সেই জন্য আমাদের প্রস্তুতি কি এবং কোন কোন ক্ষেত্রে কাজ চলছে? এই অডিও ইন্ডাস্ট্রির যে চ্যালেঞ্জ সেগুলো তো আছেই। এছাড়া আমি আমার পার্সোনালি মানে একজন আর্টিস্টিকে থাকার যে চ্যালেঞ্জ, সেই সম্পর্কে আমি হয়তো বা কিছু একটা বলি, যে নতুন যারা আসছে অথবা আমরা যারা কাজ করছি, প্রতিদিনই চ্যালেঞ্জ নিতে হচ্ছে। নতুনদের জন্য চ্যালেঞ্জ বাড়তি কেন? একটা নতুন ছেলে যখন ইন্ডাস্ট্রিতে আসবে, সে একটা গান নিয়ে কাজ করতে চায়, সে গাইতে জানে, তার উপরে কেউ ফেথ করতে পারছে না, তার উপরে কেউ মানে ট্রাস্ট করতে পারছে না। না সেটা মিউজিক ডিরেক্টর লেভেলের যারা মিউজিক নতুন মেক করে, নতুন গান মেক করে, তাদের পক্ষ থেকে কোনো ট্রাস্ট নাই। আবার তারা একটা লেভেল কোম্পানির কাছে যাবে যে আমি ভালো গাইতে পারি, আমার উপরে একটু প্রডিউস করে দেখেন কি দাঁড়ায়। ওদের তো মানে কোনো মাথা ব্যথাই নাই। সে একদম ফ্রম দ্য বিগিনিং থেকেই সে চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো। দেন এরকম অনেকেই হয়, যেমন আমি আমার কথাই বলবো, যে আমার শুরুটা হয়েছে এরকম যে আমার উপরে, আমি যে ভালো গাইতে জানি আমি কাউকে এটা বুঝাইতে পারতেছি না। যেমন ও একটা কম্পিটিশন থেকে আসছে, অনেকে পূজা একজন আর্টিস্ট, সে গাইতে জানে, এটা অলরেডি প্রুভড। বাট আমি আমার কথা বলবো, জয়ের কথা বলবে, যে আমাদের এই স্টেপগুলোই মানে একদম শুরুতেই অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়েছে, যে আমার উপরে কেউ ট্রাস্ট করতে পারছে না। দেন কি হলো, যে আমি প্রথমে হয়তো বা ডিসিশন নিয়েছিলাম যে একটা আমার সময়ে যে ভালো মিউজিক ডিরেক্টর কি আছে তার কাছে যাব, তাকে দিয়ে আমি আমার একটা অ্যালবামের গান বানাবো। যখন এরকম একটা সমন্বয়হীনতা তৈরি হয়ে যাচ্ছে, দেন আমি ডিসিশন নিলাম আমি আমার গান নিজে করব। আমি আমার কথাই বলবো যে শুরু থেকেই চ্যালেঞ্জ নিয়ে মানে মাঠে নামা। আর এখন পর্যন্ত তো প্রতিদিনই চ্যালেঞ্জ আছেই। অবশ্যই এটা তো ব্যক্তিগত ব্যাপারটা গেল, কিন্তু মানে আমরা যেটা একটা প্রজন্মকে যদি ধরি, যে এই প্রজন্মের চ্যালেঞ্জগুলি অবশ্যই এরকমই, সামষ্টিক চ্যালেঞ্জটা একই হবে, কিন্তু এছাড়া প্রাতিষ্ঠানিক কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা, যে যেই ক্ষেত্রগুলি আছে আপনাদের? অবশ্যই আমরা যারা কাজ করি তাদের প্রথম কথা হচ্ছে যে এটার শ্রোতার কাছে যাওয়া একটা চ্যালেঞ্জ, তারপরে আর একটা হচ্ছে যে এটা আমি যদি পেশা হিসেবে নিতে চাই তাহলে এটার থেকে আয়টা নিশ্চিত করা। এবং আমরা প্রথম থেকে যে জিনিসটা, যে এখন অনেকগুলি মাধ্যম হয়ে গেছে, সেই মাধ্যমগুলি আপনাকে যথাযথভাবে, ধরেন যদি বলি যে টেলিভিশন আছে, রেডিও আছে, মোবাইল আছে, এছাড়াও আপনাদের নিজস্ব যেসব
ওয়েবসাইট আছে সেখানেও এই জিনিসগুলো থেকে যথাযথভাবে আর্ন করা সম্ভব কি? অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে দরকার আমাদের সচেতনতা। যেমন আমি নিজেই ফেস করি যে আমি যেটুকু জানি তার চেয়ে মিউজিক নিয়ে যে বছরের পর বছর কাজ করছে একটা লেভেল, সে আমার চেয়ে অনেক কম জানে। সে শুধু দোহাই দেয়, একটা সিডি ধারণা বিক্রি, নিয়ে বসে আছে। হ্যাঁ, সিডি বিক্রি হচ্ছে না, টাকা আসছে না, আমি কিভাবে তোমাকে এত টাকা দেব। সে এই যে নতুন মাধ্যম আসছে, ইউটিউব থেকে টাকা আর্ন করা যায়, বিভিন্ন বৈধ সাইট আছে সেখান থেকে থেকে earn করা টাকা যায়, আসতেছে। মোবাইলের যে কলার টিউন প্রপারলি বিভিন্ন মোবাইল কোম্পানি যে গানের সাথে আছে, সেই জায়গা থেকে টাকা আসতেছে। বরং আমার কাছে মনে হয় যে আগে একটা সিডি বিক্রির একটা মাধ্যম থেকে টাকা আসতো, এখন অনেকগুলো মাধ্যম থেকে টাকা আসতেছে। কিন্তু সেটার যদি বেনিফিটটা পৌঁছে না দেওয়া যায় শিল্পী পর্যন্ত, তাহলে এই অপরচুনিটিটা শেষ পর্যন্ত হয়তো অপরচুনিটি এই যে থাকবে না। এই মানে যে এই- হ্যাঁ, এই কারণে ইন্ডাস্ট্রিতে একটা সেটেলমেন্ট আসতেছে না। বাধ্য হয়ে একটা আর্টিস্ট সিঙ্গেলস ছাড়ার ট্রাই করছে নিজের যে কাছেই আমি সব আমার গান right কোনো রেখে কোম্পানিতে দেব না, আমি সরাসরি আমি আমার গান আমি আমার মতো আমার জায়গা থেকে ছেড়ে দেব। আমি একটা গান করলাম, গানটার ভিডিও করলাম, ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, বিভিন্ন সাইডে বৈধ সাইটগুলোতে দিয়ে দিলাম, মোবাইল কোম্পানির কলার টিউন সহ আমি নিজে একটা গান নিয়ে, যেমন পুরো অ্যালবাম নিয়ে হয়তো মুভ করা সম্ভব না, আমি আমার একটা গান নিয়ে। ইতিমধ্যে আমাদের দেশের এস্টাবলিশড আর্টিস্ট, আমার মনে হয় প্রথম সারির অনেক আর্টিস্ট এই সিঙ্গেলস এর ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। পূজা, এই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? ধরেন যদি সিঙ্গেলস দিয়েই হাঁটতে হবে, নাকি মনে করেন যে ইন্ডাস্ট্রিকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার এখনকার মানে ট্রেন্ডি হওয়া দরকার ইন্ডাস্ট্রিকে? ট্রেন্ডি অবশ্যই ট্রেন্ডি হওয়ার দরকার। যেমন উনি যেটা বললো যে যেমন আমি অ্যালবাম করতে গিয়ে কোম্পানি থেকে ওই বেনিফিটটা পাইনি দেখে কিন্তু আমিও কিন্তু এবার ঈদে সিঙ্গেল ছেড়েছি বা রাইটটা আমার কাছে রেখে দিয়েছি। যদি ওরকম পেতাম তাহলে কিন্তু মানে নিজে উদ্যোগটা নেওয়ার আমার দরকার ছিল না। আর কোম্পানির কথা বললে ওরাও কিন্তু এখন আগে থেকে ওদের আয়ের এটাও বেড়েছে, কারণ ওরা রিংটোন থেকে পাচ্ছে, ইউটিউব থেকে ওরা যদি ওদের কাছে রাইট রেখে দেয় ওখান থেকে পাচ্ছে। তো কিন্তু ওদের একটাই কজ থাকে যে অ্যালবাম বিক্রি হচ্ছে না, কোথা থেকে টাকা দিব, আগের মতো অ্যালবাম হচ্ছে না। তো এই কারণে সবাই নিজেদের কাছে রেখে দিচ্ছে বা অ্যালবাম ওভাবে করার ইয়েটা এখন অনেক কমে গেছে। আর আমাকে জিজ্ঞেস করলে যেমন আমি এখন সিঙ্গেল ইয়েটাই আমার ভিতরে চলে আসছে যে আমি নেক্সট টাইম কাজ করলে সিঙ্গেল গান করে নিজের কাছে রেখে দিব, কারণ কোম্পানির কাছে ওই ভরসাটা আমি পাচ্ছি। মানে একলা চলো নিতু সবাই নিয়ে নিচ্ছে। জয় শাহরিয়ার, এইখানে একটু মানে যেটা আমরা এখন বুঝতেছি যে নতুন যে প্রযুক্তিগত আমাদের সামনে একটা বড় দুয়ার খুলে দিয়েছে, সেটিকে আসলে যদি আমরা ঠিক মতো এটা ফসল ঘরে তুলতে না পারি, তাহলে যেটা দেখা যাবে যে এইটার কোনো দিকই বেনিফিটেড হবে না। অর্থাৎ যারা এটা প্রোভাইডার আছে তারাও হবেন না, শিল্পীরাও আমরাও হব হবে না, না। হ্যাঁ। সেক্ষেত্রে আসলে মূলত করণীয় কি আছে? এটা কি রেগুলেটরিদের দায়িত্ব বাড়ানো দরকার, নাকি আসলে কোন জায়গাটা ফিল করেন যে? আচ্ছা, এখানে যেটা বিষয়, প্রথমত আমি এই প্রজন্মের একজন বাংলাদেশি শিল্পী হিসেবে যেটা বলতে পারি, আমাদের দেশে একটা একটা জিনিস কাজ করে না, কিন্তু আমরা হীনমন্যতায় ভুগি। আমরা বাংলাদেশ ছোট দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। এই জায়গাটা আসলে সেটা অনুভব করার কোনো কারণ নাই। কারণ আমরা যদি ভাষার কথা ভাবি, আমরা তো বাংলা ভাষায় গান গাই। বাংলা ভাষার মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড়, সবচেয়ে বড় যদি আমি 6-7টা মার্কেট ধরি, মানে আপনি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, সো উই ওন ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট। সো আমাদের সেই ব্যবসার পটেনশিয়ালটা আছে। আর এর বাইরে যদি বলি যে আর্টিস্টের জায়গা থেকে, যেটা আপনি বললেন যে শেষ পর্যন্ত গিয়ে জায়গা মতো পৌঁছবে কিনা রেভিনিউসগুলি, এখন যে জায়গাটা এসছে, সিডি থাকা অবস্থা আসলে সেটা আরো কঠিন ছিল। আমাদের ভালো কোম্পানি লাগতো, অনেক ভালো অ্যালবাম মানুষের কাছে পৌঁছবে না যদি আপনি ভালো একটা ডিস্ট্রিবিউশন ছুতে না যান। এখন কিন্তু ডিস্ট্রিবিউশনটা ইজ মাচ ইজিয়ার। বাংলাদেশের 40 বছর আগে সবচেয়ে বড় কোম্পানি বলেন, আর আজকে আমার 2 বছরের নতুন কোম্পানি বলেন, আমরা কিন্তু একই মানুষ রিচ করতে পারছি, বিকজ দ্য ওয়ে আউটটা অনেক বেশি ইজিয়ার। সেই জায়গা থেকে আর্টিস্টদের সুবিধাটা যেখানে, এখন বিজনেসটা কন্টেন্ট বেসড। আগে শিল্পীকে ঠকানোর সুযোগ অনেক বেশি ছিল, কারণ শিল্পী ব্যবসাটা পুরোটা বোঝার আসলে জায়গা নাই, বা সবাই বুঝবে না, সবাই কনসেন্ট্রেশন দিবে না। বাট এখন যেহেতু বিজনেসটা ইজ কন্টেন্ট বেসড, কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা, আপনাকে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আসতেই হবে, কারণ কন্টেন্টটা যদি ভালো না হয় ইউ ক্যান সেল ইট। সো টোটাল বিজনেসটা যেহেতু কন্টেন্ট বেসড, আগেও ছিল, কিন্তু তখন অনেক এদিক ওদিক বিক্রি, ডিস্ট্রিবিউশন, কোম্পানি, চ্যানেল, হ্যাঁ অনেক ঝামেলা ছিল। এখন আসলে অত ঝামেলা নাই। হয়তো এরকম অনেক গান থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে, যে গানটা কেউ ওভাবে হয়তো ভালো মতো শুনেও নাই।
কিন্তু জায়গা মতো এটা চলে গেছে। অবশ্যই জয় শাহরিয়ার, বাঁধন সরকার পূজা এবং হিলাল খান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরাও মনে করি যে সঙ্গীতের এই যে সম্ভাবনাটা, এটা ফসলটা শিল্পীদের ঘরে উঠবে, তাহলে ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হবে, সেটাই। কারণ এখানের সঙ্গে আর যারা জড়িত আছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।